এটা কিন্তু সেই ফাঁসির মঞ্চ। মৃত্যু নিশ্চিত করতে তারা কিন্তু এই জায়গাটাতে এই যে টেবিলটা আছে দেখছো, এই টেবিলে নিয়ে এসে হাতের শিরা এবং পায়ের শিরা কিন্তু কেটে দিত। এটা কিন্তু ওয়াচ টাওয়ার। তো এখান থেকে কিন্তু ইংরেজরা বন্দীদেরকে নজর রাখতো। আমরা কিন্তু চলে আসলাম জেল মিউজিয়ামের সামনে। আমরা এবার রাস্তা ক্রস করে ভিতরের দিকে যাব। আমরা কিন্তু অলরেডি ভিতরে ঢুকে গেছি গেট থেকে। তো এটা কিন্তু জেল মিউজিয়াম। আর এই যে এই সাইডটাতে কিন্তু গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা আছে। তো চলো আমরা ভিতর দিকে যাব, টিকিট কাটবো, টিকিট কেটে আমরা ভিতরে ঢুকবো। টিকিট কেটে নিয়ে আমরা কিন্তু প্রবেশ করলাম ভিতরে। এখানে এসে তোমরা দেখতে পাবে সামনে একটি বোর্ড দেওয়া আছে যে কোন দিকে কোথায় কি আছে। তো চলো আমরা এখন যাব প্রথমে ফাঁসির মঞ্চের দিকে, সেটি কিন্তু রয়েছে বাঁদিকে। আর এদিকে দেখতে পাচ্ছ পুরো জেল মিউজিয়ামটার ম্যাপ এখানে দেওয়া রয়েছে, তোমরা দেখে যেতে পারো। আমরা এখন যাব এই সোজা। সামনে এসে আবার কিন্তু আমাদের সামনে পড়লো একটি বোর্ড, যেখানে লেখা আছে এই বাদিকটাতে টোটাল কি কি দেখার মতন জিনিস রয়েছে। তো চলো আমরা বাদিক ধরে যাব। আমরা কিন্তু প্রবেশ করলাম এবার ফাঁসির মঞ্চের দিকে। এটা কিন্তু সেই ফাঁসির মঞ্চ। এখানে কিন্তু 2006 সম্ভবত ধনঞ্জয় চ্যাটার্জির লাস্ট ফাঁসি হয়েছিল। তারপর কিন্তু এখানে আর কখনো ফাঁসি দেওয়া হয়নি। আর এই জায়গাটাতে ফাঁসি দিত এবং এই সাইডটাতে লিভার থাকার কথা, লিভারটা দেখছি না। আর এখানে ফাঁসি দিয়ে 8 ঘন্টা কিন্তু লোককে ঝুলিয়ে রাখতো। তো ঝুলিয়ে রাখার পরে কিন্তু এই যে জায়গাটা দেখছো, এখান থেকে বডিটা কিন্তু বের করা হতো এবং বের করে এটাকে আবার নিয়ে যাওয়া হতো। পাশে একটি রুম আছে সেখানে, তো সেখানে গিয়ে দেখাবো তাদেরকে কি করা হতো। ফাঁসির পরে যখন 8 ঘন্টা বডিটাকে ঝুলিয়ে রেখে তারপরে বের করা হতো এবং তার মৃত্যু নিশ্চিত করতে তারা কিন্তু এই জায়গাটাতে এই যে টেবিলটা আছে দেখছো, এই টেবিলে নিয়ে এসে হাতের শিরা এবং পায়ের শিরা কিন্তু কেটে দিত এবং কেটে দিয়ে এখানে রেখে দিত। আর এই যে রলটা দেখছো নিচে, এই রলটাতে কিন্তু দিয়ে এইখান দিয়ে যে হাতের এবং পায়ের যে শিরা কাটতো, সেখান থেকে যে রক্তটা বেরোতো, এই কিন্তু রলটা দিয়ে সেটা সোজা এদিকে যেত। এই যে ফাঁসির যে মঞ্চ, এই ফাঁসির মঞ্চের ঠিক উল্টো দিকে এই সাইডটাতে একটা দোতলা বিল্ডিং আছে। এই দোতলা বিল্ডিংয়ে কিন্তু কয়েদিদের রাখতো এবং এই ফাঁসির মঞ্চে যাদেরকে ফাঁসি দেওয়া হতো এবং সেই অমানবিক অত্যাচারটাকে তাদেরকে ওখান দিয়ে জানালা থেকে জোরপূর্বক কিন্তু দেখানো হতো, যাতে তারা তাদের যে বিভিন্ন গোপন তথ্য যাতে ইংরেজদের কাছে ফাঁস করে। তারা কিন্তু অডিও গাইড নিতে চাও, তাদের জন্য এখানে প্রতিটা জায়গাতে কিউআর স্ক্যান দেওয়া আছে। এখানে যারা প্রতিটা জায়গাতেই পাবে, যেখানে যাবে সেই সম্বন্ধে এখানে কিন্তু স্ক্যান করলে গুগলে গিয়ে তো তোমরা শুনতে পারবে। যেসব বিপ্লবীদের বা যেসব আমাদের স্বাধীনতা সংগ্রামীদের ফাঁসি ঘোষণা হতো, তাদের কিন্তু আগের দিন রাতে এখানে এনে রাখা হতো। এই যে ডিটেনশন ক্যাম্পগুলো আছে, এইসব ঘরগুলোতে তাদেরকে কিন্তু রাখা হতো এবং তাদের যা মনের ইচ্ছে বা যা খেতে ইচ্ছে করে, যেরকম ধরনের ফর্মালিটি আছে, সেগুলো কিন্তু মেনটেন করার জন্য এখানে কিন্তু নিয়ে আসতো। কিন্তু কতটা কি মেনটেন করতো, যেহেতু ছিল আমাদের যারা শাসন করতো তারা ছিল কিন্তু ইংরেজ, তো বুঝতেই পারছো। আমরা কিন্তু ফাঁসির মঞ্চ দেখে এবার কিন্তু প্রবেশ করব নেতাজি কক্ষের দিকে। আমাদের এই
এই স্বাধীনতা সংগ্রামীর অন্যতম একজন যোদ্ধা ছিলেন ডক্টর বিধানচন্দ্র রায়। তাকে কিন্তু 1930 থেকে 1931 4 মাস যাবৎ এই কিন্তু কারাকক্ষে তাকে বন্দি রাখা হয়েছিল। আমরা কিন্তু দোতলার দিকে উঠছি, এদিকে কিন্তু আছে নেতাজি সেল, দ্বিতীয় তলা। দেশপ্রেমিক নেতাজি সুভাষচন্দ্র বোসকে এখানে কিন্তু 1930 সালে 23শে জানুয়ারি থেকে তার জন্মদিনের দিন থেকে এবং 23শে সেপ্টেম্বর পর্যন্ত তাকে কিন্তু এই কক্ষে বন্দি রাখা হয়েছিল। ঠিক নেতাজির পাশে যে কক্ষটা রয়েছে, নেতাজির পাশের কক্ষে কিন্তু রাখা হয়েছিল দেশবন্ধু চিত্তরঞ্জন দাসকে 14 ফেব্রুয়ারি 1922 থেকে 9 আগস্ট 1922 পর্যন্ত কিন্তু এই কারাকক্ষে তাকে বন্দি রাখা হয়েছিল। এই দেতলের কিন্তু 6 নম্বর কক্ষে কিন্তু বন্দি রাখা হয়েছিল যতীনমোহন সেনগুপ্তকে। এনাকে কিন্তু দুবার করে এখানে বন্দি রাখা হয়েছিল। যেরকম দেখুন, এপ্রিল মাসের 1930 সালেও কিন্তু বন্দি রাখা হয়েছিল এবং তারপরে আবার 22শে অক্টোবর 1932 থেকে 5ই জুন 1933 পর্যন্ত কিন্তু তাকে এখানে বন্দি রাখা হয়েছিল। যতীন্দ্রমোহন সেনগুপ্ত কিন্তু তৎকালীন কলকাতার কিন্তু মেয়র ছিলেন এবং তাকে কিন্তু ইংরেজরা সরকারের বিরুদ্ধে আন্দোলনের জন্য তাকে কিন্তু রেঙ্গুন থেকে রেঙ্গুনে জনসভা করছিল, তখন কিন্তু রেঙ্গুন থেকে তাকে গ্রেপ্তার করেছিল। এইসব দৃশ্য দেখে কিন্তু সত্যি মনটা অন্যরকম হয়ে গেছে, কারণ এখানে কিন্তু আমাদের যেসব মহান ব্যক্তিত্বরা এখানে কিন্তু ছিলেন বন্দী, আমাদের নেতাজি সুভাষচন্দ্র বসু, চিত্তরঞ্জন দাশগুপ্ত এবং যতীনমোহন সেনগুপ্ত, তো এরা কিন্তু এসব জায়গায় বন্দী ছিল, অনেক তাদের উপরে অত্যাচার। সত্যি কথা বলতে এখানে যে কখনো আসতে পারবো, এইভাবে আমাদের জন্য উন্মুক্ত করা হবে কোনো একদিন, কেউ কিন্তু কখনো আমরা ভাবিনি। 2022 সালে এটিকে মিউজিয়াম হিসেবে রূপান্তরিত করা হয়েছিল সরকারের পক্ষ থেকে। এখন কিন্তু আমরা প্রবেশ করলাম নেহেরু কক্ষের দিকে। জওহরলাল নেহরুকে 1943 সালে 17 ফেব্রুয়ারি থেকে এখানে কিন্তু 80 দিনের জন্য বন্দি করা হয়েছিল। তাকে বন্দি করা হয়েছিল আইন অমান্য আন্দোলনে যোগ দেওয়ার জন্য। এছাড়াও তার মেয়ে ইন্দিরা নেহরুর সঙ্গে তাকে কিন্তু 2 সপ্তাহে একবার 20 মিনিটের জন্য দেখা করতে দিত। এটি ছিল কিন্তু আলিপুর জেলের ওয়াচ টাওয়ার। এখান থেকে কিন্তু ইংরেজ প্রশাসনরা সমস্ত জেলটাকে দেখাশোনা করত। এটা কিন্তু বন্দীদের জীবন চর্চা টোটাল কেমন ছিল, তো সেটাই এখানে দেখানো হয়েছে বিভিন্ন ড্যামের মাধ্যমে। তো চলো আমরা সেটা দেখে নিই সামনে গিয়ে। তাতে কিন্তু স্বাধীনতা সংগ্রামী যারা ছিল তাদেরকে কিন্তু একসাথে অনেকজনকে এখানে কিন্তু রাখা হতো এবং এই সাইডে কিন্তু চা করছে এবং এই সাইডে একে অপরের কষ্ট পারছে না, তো একে অপরের সুখ দুঃখ সব শেয়ার করে নিচ্ছে। তো আর এখানে কিন্তু একটি মাত্রই টয়লেট ছিল এই সাইডটাতে, তো একটি টয়লেট, আর টোটাল এই ঘরটাতে কিন্তু অনেকজন, প্রায় 20 থেকে 30 জনকে রাখা হতো।
মানে এগুলো একটা সিঙ্গেল সেল ছিল, মানে এক একজন কয়েদি এক এক মানে এই এক একটা কক্ষে থাকতো। তো সেখানে এখন মিউজিয়াম করে দেওয়া হওয়ার পরে তো এখানে কিছু বন্দুক ফন্দুক হ্যান ত্যান মানে পুরোনো দিনের জিনিস রাখা হয়েছে, দেখতে পাচ্ছ। আমরা কিন্তু এবার যে জায়গাটা যাচ্ছি সেই জায়গাটায় কিন্তু একটি তাঁত মেশিন রয়েছে, মানে একটি না অনেক তাঁত মেশিন রয়েছে। এখানে কিন্তু বন্দীদেরকে কাজ করানো হতো বিনা পারিশ্রমিকে, এবং যারা স্বাধীনতা সংগ্রামী ছিল তাদের উপর কিন্তু অকথ্য অত্যাচার এখানে চালাতো ব্রিটিশ শাসন যখন সময় ছিল 1947-এর আগে। এই এখানে যে কাজগুলো তারা করতো তারই কিছু নিদর্শন এখানে রেখে দেওয়া হয়েছে এবং স্ট্যাচুর মাধ্যমে দেখানোর চেষ্টা করা হয়েছে। এবং এই যে জায়গা, এই জায়গাতে কিন্তু রান্না বান্না হতো এবং এইখানেই তাদেরকে কিন্তু বাইরে বেরোতে দেওয়া হতো না। এবং এটি ছিল তাদের একটি টয়লেট। তো একটি টয়লেট ছিল টোটাল, এইখানে যত লোক কাজ করতো তাদের জন্য। এটাও আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ একটি টয়লেট ছিল। এবং এই জায়গাটাতে সম্ভবত স্নানে বা রান্না করার কিছু হয়তো জল রাখা হতো, পাইপের মাধ্যমে জল দেওয়া হতো। কিন্তু এখানে যে বন্দীদেরকে রাখা হতো সব থেকে বড় কথা, তাদের কিন্তু বাইরে কিন্তু বেরোতে দেওয়া হতো না, আর তাদের উপর চলতো অকথ্য অত্যাচার। যেই অত্যাচারগুলো আমাদের দেশের স্বাধীনতা সংগ্রামীরা কিন্তু সহ্য করেছে, তাদেরকে আমার তরফ থেকে জানাই অনেক 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 স্যালুট। এই জেল মিউজিয়ামটি কিন্তু মোটামুটি তোমার 2022-এর দিকে এখানে চালু হয়েছিল, মিউজিয়াম চালু হয়েছিল। তার আগে কিন্তু এটা সেন্ট্রাল জেল ছিল, আলিপুর সেন্ট্রাল জেল। আর এই জেলটা কিন্তু তৈরি করেছিল ইংরেজ শাসনে, যখন সম্ভবত 1906 থেকে এটি চালু হয়েছিল জেলটি। এবং তারপরে এটা কিন্তু এখানে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের তো রাখা হতো, এবং পরে যখন স্বাধীনতা পরেও কিন্তু এখানে বন্দীদের রাখা হতো। আর এখন সেই বন্দীদেরকে নিয়ে চলে গেছে কিন্তু বারুইপুরে প্রেসিডেন্সি জেলে। তো সেখানেই রাখে, এখানে কিন্তু কোনো রকম বন্দীদেরকে রাখা হয় না। এটি টোটালটাকেই মিউজিয়াম হিসাবে করা হয়েছে। ভিতরে কিন্তু ঢুকতে গেলে কিন্তু 30 টাকা এন্ট্রি ফি দিতে হয়। আর যারা শিয়ালদা থেকে আসবে তারা 230 নম্বর বাস ধরে আসতে পারো, এবং 21/1 বাস ধরেও আসতে পারো। হাওড়া দিয়ে আসলে কিন্তু 17 নম্বর বাসে করে তোমরা এখানে চলে আসতে পারবে। আর তোমরা শহরের যে কোনো প্রান্ত থেকে আসতে পারো, তোমাদের শুধু আসতে হবে হাজরা মোড়ে, এবং হাজরা মোড়ে এসে ওখান থেকে 1 কিলোমিটার পায়ে হেঁটেও আসতে পারো। তোমরা চাইলে অটোতেও আসতে পারো। অটোতে যদি আসতে চাও তোমরা কিন্তু 10 টাকা করে পার হেড ভাড়া নেবে। তো এই পর্যন্ত ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবে, কারণ তোমরা লাইক কমেন্ট করলে কিন্তু আমাদের ভিডিও করার অনুপ্রেরণা অনেক পরিমাণে বেড়ে যায়। তো চলো বন্ধুরা, আজকের এ পর্যন্তই। আসছি পরবর্তী কোনো নতুন জায়গা নতুন ভিডিও নিয়ে। আর যারা এখনও চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও আসলে তোমাদের কাছে ভিডিওটি সবার আগে পৌঁছে যায়।